নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক বিজেপির নতুন মুখপাত্র তসলিমা নাসরিন। হ্যাঁ, গত 2 দশক ধরে ওনার ভূমিকা এবং এই কিছুদিন আগে কলকাতায় ঘুরে যাওয়া এবং কলকাতার যে অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করলেন সেটা দেখে আমাদের দুটো কথা আমাদের মতামত অনুষ্ঠানে। শীর্ষক বিজেপির নতুন মুখপাত্র তসলিমা নাসরিন। এটা বলার পরে যেটা বলবো সেটা সবাই জানেন, যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে একটা ছোট্ট অর্থের বিনিময়ে আমাদের সদস্যপদ নেবার চেষ্টা করবেন। যদি নেন ভালো, যদি না নেন অনুষ্ঠান দেখতে কোনো অসুবিধা হবে না। এবারে 3 নম্বর কথা হচ্ছে, আজকে কিন্তু জিরো আওয়ার আছে এবং আজকে জিরো আওয়ারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আসুন সন্ধে 9টার সময় এসে হাজির হন, কারণ বাঁকিপুরে যে নির্বাচন হলো, বাঁকিপুরের ফলাফল যা এলো, বা উপনির্বাচনে অন্য জায়গা থেকে যে ফলাফল এসছে, তা কিন্তু চমকে দেবার মতন। গোটা ভারতের রাজনীতির একটা সন্ধিক্ষণ বলে অনেকে বলছেন, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। থাকবেন আশিস চট্টোপাধ্যায়, থাকবেন প্রতীক, এবং আপনারা এই দুজনের মতামত অনেকবার শুনেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মতামত, এবং সিদ্ধব্রত দাসও তাদের সঙ্গে যোগ দেবেন। শুরু করছি আমাদের অনুষ্ঠানের শীর্ষক, মতামতের শীর্ষক বিজেপির নতুন মুখপাত্র তসলিমা নাসরিন। পণ্ডিত হবার খানিক ভান করি বটে, কিন্তু পণ্ডিত আমি নই। তাই তসলিমা নাসরিন যে এক বিশাল সাহিত্যিক ইত্যাদি প্রভৃতি আমি জানতামই না, যতক্ষণ না ওই রগরগে কেচ্ছাগুলো গুজবে ভাসতে ভাসতে আমার কানেও ঠেকেছিল। জানিস তো সুনীল দাও নাকি, জানিস তো অমুকচন্দ্র তমুকের সঙ্গে, বাবা একই ডাক্তার, তাই সুন্দরী, তাই এমন এক আত্মজীবনী হটকেকের মতন বিকিয়েছিল। আর সেই সময় আমিও মরতে বাংলাদেশে ট্রাফিক সিগন্যালে অর্ধেক দামে পেয়ে গিয়েছিলাম। বাংলাদেশে ডুপ্লিকেট বাংলাদেশেই হয়। সেই প্রথম আমার তসলিমা নাসরিন পড়া, তারপর লজ্জা, ফেরা, অপরপক্ষ, এবং পরে কলকাতা টিভিতে ওনার এক সাক্ষাৎকারের আগে আরেকটু প্রস্তুতির জন্য ওনার কবিতার বইগুলো পড়েছি। আমার মতো কম পড়াশুনো করা মানুষেরও মনে হয়েছে অত্যন্ত মিডিওকার লেখাপত্র। হাঁটু জলে মাছ খিলবিল করলে যেরকমটা আলোড়ন হয়, সেরকম আর কি। কিন্তু সে যাই লিখুন, ওনার দেশ থেকে নির্বাচনের বিরোধিতা আমি করেছি। জ্যোতিবাবুর ভাষায় উনি কালচার টালচার জানে। সেই সংস্কৃতিবান বুদ্ধবাবুর সময়ে কলকাতা থেকেও তসলিমার নির্বাসনের বিরোধিতা করেছি, রাস্তায় নেমে বিরোধিতা করেছি। কিন্তু তারপর উনি জল বিন মছলি, জলের বাইরে তার বিশেষ কিছু করার ছিল না। কেবল যে কোনো শর্তে জলে ফেরার ইচ্ছেটুকু নিয়ে আজ নয়, বেশ কবছর ধরে তিনি ধারাবাহিকভাবে ভারতের শাসক দলের সঙ্গে একটা যোগাযোগ রেখেছেন, সুরক্ষা পেয়েছেন। যেটুকু সম্ভব লাইন মেনেই কথাবার্তা বলেছেন, এবং এই দীর্ঘ সময় ধরে তার দুটো ন্যারেটিভ আমরা শুনেছি। এক, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার চলছে। 2, যাই করে থাকুক, হাসিনাকে এভাবে দেশ থেকে তাড়ানো উচিত হয়নি, ইউনিসের পরিকল্পনায় এই চক্রান্ত করা হয়েছে। ছাত্র অভ্যুত্থান আসলে এক সাম্প্রদায়িক পরিকল্পনা ছিল। এমনিতে যে কেউ এই কথা বলতে পারেন, মানে আমি তো বলেছি বাংলাদেশে সংখ্যাগুরু মৌলবাদের আক্রমণে সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত। কিন্তু এটা বলার পরেই বলেছি যে আমাদের দেশের সংখ্যাগুরু মৌলবাদও নৃশংস আক্রমণ চালাচ্ছে আমাদের দেশের সংখ্যালঘু মানুষজনদের উপরে। মানে এটা খুব পরিষ্কার করে বলতে চেয়েছি যে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা সারা পৃথিবীতে এক বিভৎস ব্যাপার, কারণ তার সঙ্গে থাকে রাষ্ট্রের সব ব্যবস্থা আর রাষ্ট্রযন্ত্র। কিন্তু তসলিমা ওই অশ্বত্থমা হত বলেই ঢোক গিলেছেন। কেন, কার স্বার্থে, সে আবার বলে দিতে হবে নাকি? ধরুন বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, অবশ্যই সে অভ্যুত্থান হাইজ্যাক হয়ে গেছে কিছু ছাত্র নেতাদের অবিমৃষ্যকারিতা আর ধান্দাবাজির জন্য। ইউনূস সাহেবের মাথায় অন্য পরিকল্পনা ছিল, সেটাও খুব পরিষ্কার। কিন্তু এত কিছুর পরেও হাসিনা আমলে যেভাবে গণতন্ত্র নিয়ে ছেলে খেলা হয়েছিল তা তো সবাই জানে। এই অভ্যুত্থান তো এমনি এমনি হয়নি।
সেখানে পঞ্চশীল পথে চলার নীতিতে দায়বদ্ধ ভারত কেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে? কেন এক দেশের আদালতে অভিযুক্ত নেত্রীকে আশ্রয় দেবে? আর যদি দেয় তাহলে সেটা কেন পরিষ্কার করে বলবে না? এই পদক্ষেপের ফলে সাধারণভাবে বাংলাদেশ ভারতের সাধারণ সম্পর্ক কেন প্রশ্নের মুখে পড়বে? আমরা এই আলোচনাও করতে চাই। আমরা সত্যটা জানার আর জানানোর দাবি তুলি, কিন্তু তাসলিমা একধারের কথা বলেন। আর দেখুন, এই দুটো ন্যারেটিভ বিজেপি সরকারের নীতির সঙ্গে মিলে যায়। হ্যাঁ, আজ নয়, উনি এই সমর্থনের বদলেই আশ্রয় পেয়েছেন, কাজেই উনি পালা বদলের পর কলকাতাতে আসবেন, এটা খুব স্বাভাবিক ছিল। এবং এটা একটা 100% রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক একটা প্রোগ্রাম। আর তার উদ্যোক্তা যে বিজেপি হবে এটাই তো স্বাভাবিক। পালাবদল হয়েছে, বামেদের সময় যে লেখিকাকে তাড়ানো হয়েছিল, দীর্ঘ তৃণমূল শাসনে যাকে ফেরানো হয়নি, যার কাহিনী অবলম্বনে এমনকি টিভি সিরিয়াল করতে দেওয়া হয়নি, তিনি পালাবদলের পরে সম্বর্ধনা তো পাবেন। এটাতে অস্বাভাবিকতা কোথায়? হ্যাঁ, এটা ঘটনা যে বামেদের আমলে বামেরা খানিক তাসলিমা পড়েছিলেন, মানে পড়তেন। তৃণমূল আমলে সে দলের সবাই জানতেন তাসলিমা এ রাজ্যে মুসলমানদের চক্ষুশূল, ব্যাস। কি লিখেছেন তা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। এ আমলে ওই শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত ইত্যাদি কয়েকজন তসলিমা পড়েছেন, কিন্তু কর্মী সমর্থকদের কাছে তসলিমা হলেন সেই মুসলমান যিনি মোল্লাদের বিরুদ্ধে লেখেন, ব্যাস। এজেন্ডা তো ওটাই। এবং তসলিমা কলকাতাতে এলেন, এখনো পর্যন্ত খুব পরিষ্কার করে দুটো কথা বলেছেন। একটা কথা নিয়ে ঢোক গিলেছেন, তোতলেছেন, আর দুটো প্রশ্ন জাস্ট শুনতে পাননি। হ্যাঁ, দুটো প্রশ্ন ওনার কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, শুনলেও সেসব প্রশ্নের জবাব তিনি দিতেন না, দেবেন না। না, তসলিমা সেদিন আমার সাক্ষাৎকারে বসে কলকাতা টিভিতে কিন্তু সব কথার জবাব দিয়েছিলেন, যা পারেন তাই। খুব যে একটা উইটি, খুব যে একটা জ্ঞান গম্ভীর, খুব যে একটা পড়াশুনো করা একজন মানুষের কথাবার্তা শুনেছিলাম তাও নয়। সেটা ছিল 2007 সাল। তো এবার কোন বিশেষ কথাগুলো তিনি বললেন? এক, বললেন ইউসিসি চালু করা উচিত, মানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা উচিত। এটা উনি কলকাতায় এসে একটা অনুষ্ঠানে সেখানে তিনি বললেন। দুই, খারিজি মাদ্রাসাগুলোতে উগ্রপন্থার চাষ হয়, সেগুলো তুলে দেওয়া উচিত। একেই বলে আনুগত্য। ঠিক এই সময় আমাদের রাজ্য সরকার এই দুটো বিষয় নিয়ে মুখর। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবেই, বিধানসভাতে বলেছেন মুখ্যমন্ত্রী। তসলিমা তাকে সমর্থন করেছেন। কদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন খারিজি মাদ্রাসাগুলোতে দেশবিরোধী কাজ হচ্ছে, উগ্রপন্থার চাষ হচ্ছে। তসলিমাও সেই কথাই বলেছেন। একেবারে মাপা দুখানা কথা। এই দুখানা কথা তসলিমা বলতে পারেন, তসলিমার পক্ষে বলা সম্ভব, তসলিমা বলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা দলের নেতা, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যা বলেছেন সেটা তো খুব স্বাভাবিক আর রাজনৈতিক স্টেটমেন্ট। এটাই তো বিজেপির দলীয় অবস্থান। কিন্তু তসলিমা, তিনি আমাদের দেশের দেওয়ানি বিধি নিয়ে কি জানেন? কোন রাজ্যে কোন কোন বিধি আছে তা নিয়েই বা কি জানেন? অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার অন্তরায়গুলো নিয়েই বা কি জানেন? একটা 40 মিনিটের সাক্ষাৎকার নেবার সুবাদেই বলছি, অত্যন্ত অগভীর জ্ঞান নিয়ে তিনি হঠাৎ বিখ্যাত, আজও সেই অগভীর জ্ঞান নিয়েই চলেছেন। তা না হলে এর মধ্যে এই দেওয়ানি বিধি নিয়ে একটা পুরোদস্তুর লেখা তো লিখতে পারতেন। ওনাকে এখন কলকে পেতে হবে, কলকাতায় আসতে হবে, আবার বইমেলা, এবার কঠোর নিরাপত্তা থাকবে এবং রাজানুগ্রহ। এই জন্যই তো বলছেন আমাদের দেশের এই বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা, ধর্ম, খাদ্য, লিপি আর সামাজিক রীতিনীতির কোনো সম্পূর্ণ ধারণা তার আছে? এ তো অমুকের সঙ্গে কাশ্মীরের ডাল লেকে ভ্রমণের কাহিনী নয়। এর সঙ্গে আমাদের দেশ, সংবিধান, সমাজ সবকিছু জড়িয়ে। আপনি কে তসলিমা? কোন অধিকারে এক সুইপিং স্টেটমেন্ট করে দিলেন? কেউ বলতেই পারেন যে তিনি অভিন্ন দেওয়ানি বিধি চান, বলতেই পারেন। এক, যদি তিনি এই বিষয়ে তার বিশদ মতামত রাখেন, তার পেছনে গবেষণা থাকে। আর দুই হলো তিনি বিজেপির সমর্থক। দাদা বলেছে অভিন্ন দেওয়ানি বিধি চাই তো চাই, পিরিয়ড। ভারতের অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তার 10-12 পাতার চটি লেখাও যদি থাকতো তাহলেও বুঝতাম। তসলিমা, আপনি এর মধ্যে কোনটি সমর্থক? তো জোরে কাশুন। হিন্দু সাম্প্রদায়িকতাবাদের উত্থান, যে আরএসএস বিজেপির হাত ধরে তাকে সমর্থন, তো নতুন কিছু না, অনেকেই করে, আপনিও করুন। খারিজি মাদ্রাসায় উগ্রপন্থার চাষ হচ্ছে, কোন তথ্য আপনার কাছে আছে? থাকতেও পারে, মুখ্যমন্ত্রীর কাছে থাকতেই পারে। সেসব গোপন তথ্যকে উনি আপনাকে শেয়ার করেছেন, করার তো কথা নয়। তাহলে আপনি বাংলায় খারিজি মাদ্রাসাতে ঠিক কি কি চলছে তা নিয়ে বক্তব্য রাখছেন কেন?
এই দুটো কথা বলার পেছনে তসলিমার উদ্দেশ্য খুব পরিষ্কার। তিনি বিজেপির সেট করা দুটো ন্যারেটিভকে সমর্থন দিতে চান। তিনি রাজনৈতিকভাবে বিজেপির ন্যারেটিভকে সমর্থন করার বিনিময়ে বাংলাতে প্রবেশাধিকার চান, ভারতের নাগরিকত্ব চান, এগুলো পরিষ্কার। দেখুন না, কেবল কি এই দুটো কথা বলেছেন, কি বলেননি সেটাও তো একই ধরনের রাজনীতি। এক, ওনাকে জিজ্ঞেস করা হলো বেআইনি পুশব্যাক হচ্ছে, কিছু বলুন, উনি মৌন থাকলেন, কথাই বললেন না, শুনতেই পাননি এমন একটা ভান। দুই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে প্রশ্নে ওনার হিরণ্ময় নীরবতা বলেই দিল যে উনি আদতে রাজনীতি করতেই কলকাতায় এসেছেন। সাহিত্য তো বহুদিন আগেই বিদায় নিয়েছে, অবশ্য সেটা বিদায় নেওয়াতে খুব বিরাট ক্ষতি হয়েছে তাও নয়, আর ওনার এই রাজনীতিতে খুব বেশি লাভ হবে তাও নয়। কারণ সেদিনের রবীন্দ্র সদনের অনুষ্ঠানে উপস্থিতির দিকে চোখ রাখলেই বুঝতে পারবেন, না তসলিমা এসেছেন বলে বাংলা আর কলকাতার সেই সাহিত্যিক বুদ্ধিজীবীরা হুমড়ি পড়ে খেয়ে সেখানে গিয়ে উপস্থিত হননি, কারণ তারা বিজেপির রাজনীতি সম্পর্কে অনেক বেশি সচেতন। তারা তসলিমার রাজনীতিকেও বোঝেন। কাজেই আপাতত শাসক দলের প্রসাদ আর আনুকূল্যের লোভে দু চারজন হাজির থাকলেও মোটের ওপরে বাংলার সাহিত্যিক কবি শিল্পীরা হাজিরা দেননি। যারা দিয়েছেন তাদের বেশিরভাগই তৃণমূল জামানাতে করে কমবে খাওয়া কিছু মানুষ, যারা আপাতত ভোল পাল্টে নতুন চেহারায় ফিরে আসতে চান। জয় গোস্বামী আমাদের প্রিয় কবি, তার কবিতা আজ নয় সেই কবে থেকেই আমাদের মনন আর বোধের ভাঁড়ার পূর্ণ করেছে। শঙ্খ ঘোষের পরে তিনি সেই কবি ছিলেন আমাদের কাছে। কিন্তু অবাক হয়ে দেখছিলাম তৃণমূল জামানাতে তার নির্লজ্জ চাটুকারিতা, যা আমরা অনায়াসে সুবোধ সরকারের কাছ থেকে আশা করি পেয়ে থাকি, সেই চাটুকারিতা, সেই সুবিধাভোগী অবস্থান জয় গোস্বামীর কাছ থেকে পাবো বলে আশা করি। কিন্তু তিনি কোনো আদর্শের বিরোধিতা নয়, এক সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে নয়, এক দলের এক নেত্রীর সমর্থনে দাঁড়িয়ে নিজেকে সেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করেছেন। কাজেই সেদিনের অপমান তার প্রাপ্য ছিল, যা করেছেন সেই জন্যেই সেই অপমান তার প্রাপ্য ছিল, পেয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। আর সেই সময় বিজেপির নেতাদের চটিয়ে তসলিমা বলবেন যে না, জয়কে ফেরালে আমিও মঞ্চ থেকে নেমে যাব, হয় নাকি এসব? গত 7-8 বছর ধরে রাজনীতির ধারাবাহিকতা রেখেই তসলিমা চুপ করেই থাকলেন, সেটাই স্বাভাবিক ছিল। তবে এই তসলিমা এপিসোডের খুব বড় কোনো গুরুত্ব নেই। ভারতের রাজনীতি খুব দ্রুত বদলাচ্ছে। এই সময় যুব আন্দোলনকে বোঝার মতো মেধা আর মনন তসলিমার থাকার কথা নয়। দিল্লিতে বসে বাংলার খারিজি মাদ্রাসার খবর রাখেন, কিন্তু দেশে বসে জেনজির এই আন্দোলনকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে গুলিয়ে ফেলেন কোন ভিত্তিতে? আমাদের ছাত্ররা জাতির জনকের মূর্তি ভেঙেছে, সংবিধান বদলের দাবি করেছে, সংবিধান লাগু করার দাবি করেছে। আমাদের ছাত্ররা প্রধানমন্ত্রীর পদত্যাগে মিছিল করেছিল। আমাদের আর্মি রাজনীতিতে ঢুকে মাথা গলায়। ওনার জানাই নেই আমাদের ছাত্র যুবকেরা আম্বেদকরের ছবি, সংবিধান আর ভগৎ সিং এর ছবি নিয়ে রাস্তায় নেমেছিলেন দাবি আদায়ের জন্য, পার্লামেন্ট ভবন পোড়ানোর জন্য নয়, জাতির জনকের মূর্তি ভাঙার জন্য নয়। উনি বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের দেশের জেনজি আন্দোলনকে নিয়ে উটকো কমেন্ট করেন, সেটাও আজকে ভারতের শাসক দলের পক্ষে যাচ্ছে। তার চেয়ে বলি কি, মাননীয় তসলিমা, আপনি এবারে কেঁদে কোকিয়ে নাগরিকত্ব নিন, তারপর বিজেপির মেম্বারশিপ নিন। আমাদের দেশে এক গণতন্ত্র এখনো আছে, যেখানে মানুষ যে কোনো রাজনৈতিক দল এখনো করতে পারে, সেটা করুন। সাহিত্যের আড়ালে এই রাজনীতি করতেই পারেন, তাতেও অসুবিধে নেই। কারণ আপনার লেখা যারা পড়েছেন তারা আপনার কথাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার কোনো কারণ খুঁজে পাননি। কারণ অনেকের মতেই আপনি বাংলা সাহিত্যে ব্যঞ্জন বর্ণের দীর্ঘ রি, যা কিনা এখন অবলুপ্ত, তারও ধারে কাছে নেই। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।